ভাই এবং আপু, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, হ্যাঁ। তো একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি, সেটা হলো ওই যে রেকর্ড এইচডির বিষয় যেটা বলছেন। আমরা আসলে একই দিনে একই ক্লাউডে একই জুমে সবকিছু নিচ্ছি, কিন্তু কখনো কখনো রেকর্ডটা 1080 আসে, কখনো কখনো 720 আসে। তারপর আমি চেষ্টা করছি যে সবসময় যেন হাই রেজুলেশন বা এইচডি কোয়ালিটিটা দেওয়া যায়। এটা আমি সব যে আমরা ক্লাসে দিলে করে দিচ্ছি। ইয়েস। ওকে। সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। আমরা আহ, দুইটা ক্লাস মূলত আমরা খুব গুরুত্ব সহকারে দিতে চাই। এটা লাস্ট টাইম আমি যখন শুরু করি ক্যাপিটালাইজেশনটা আলোচনা করছিলাম, হ্যাঁ। আজকে এই এই পাংচুয়েশনের আজকে এই ক্লাসটা শেষ হবে, তারপরে আমরা জয়েনিং সেন্টেন্সটা দিয়ে এরপর আমরা অন্য টপিকে যাব। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমার মানে ট্রান্সলেশন ভালো করে বুঝতে হলে আমি আজকে যেটা আলোচনা করব এবং জয়েনিং সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করবো, এই দুইটা জিনিস যদি তুমি ভালো করে ধরতে পারো, তাহলে তুমি অন্তত ওই তোমার দুইটা শব্দ আছে, একটা হচ্ছে, খেয়াল করো, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে পট, পিউডি, হ্যাঁ। তুমি কি পিউপি মানে পয়েন্ট অফ প্রেফারেন্স। তো পয়েন্ট অফ প্রেফারেন্স হচ্ছে সবাই যেটা যেভাবে করবে তুমি যদি সেটাই ফলো করো, তো তোমারটা হবে পিউপি। অর্থাৎ ট্রান্সলেশনটা যদি সবাই যেভাবে করায় সেভাবে যদি তুমি ফলো করো, তাহলে ট্রান্সলেশনের 25-এর মধ্যে তুমি সর্বোচ্চ 12 থেকে 13 নম্বর পাবা। আর যদি তুমি এই পিওডি এটাকে ফলো করো, তাহলে 25-এর মধ্যে এমন হতে পারে তুমি 20 থেকে 22 পেয়ে যেতে পারো। ঠিক আছে, জাস্ট এই পিওডিটাকে ফলো করতে হবে। তো পিওডিটা ফলো করার জন্য একজন আহ, যারা ব্রিলিয়ান্ট আছো তারা তো জাস্ট এই কৌশলটা অ্যাপ্লাই করবে। আর যারা এভারেজ আছো, তারা এভারেজের মধ্যে যদি আমার এই কৌশলগুলোকে তুমি ট্রান্সলেশনে কিংবা তোমার ওই কি বলে কম্প্রিহেনশন সামারিতে কিংবা কম্প্রিহেনশনের কোশ্চেনে, হ্যাঁ, অথবা যে বাক্য তৈরি করবা, যে ওয়ার্ড দিয়ে যে বাক্য তৈরি করবে, এই জায়গাগুলোতে যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি এক্সট্রা এক্সট্রা কিছু নাম্বার তোমার অ্যাড হয়ে যাবে, মানে তুমি পিওডি তে পৌঁছাতে পারবা। এই জন্য মূলত আমরা আজকে এই সেশনটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যে তুমি আহ গতানুগতিক ভাবে শুধু ট্রান্সলেশনটা শিখলে হবে না, ট্রান্সলেশনের সাথে তোমার কৌশলগতভাবে কিছু, এই যে এই যেমন গ্রামারের 30 নাম্বার থাকবে, 30 নাম্বার মধ্যে পাংচুয়েশন, কোটেশন মার্কস এগুলো থাকবে, জয়েনিং সেন্টেন্স থাকবে। তো এগুলো তোমার গ্রামারের জন্য তো আসতেই পারে। আর গ্রামার ছাড়াও এই জিনিসগুলা তুমি যাতে ট্রান্সলেশন, সামারি, কম্প্রিহেনশনের কোশ্চেন এগুলোতে ইংলিশটা যাতে অ্যাপ্লাই করতে পারো, সেই জায়গায় আমরা এখানে এই কৌশলগুলো অ্যাপ্লাই করব। এগুলো করতে পারলে তোমার নাম্বারটা বেড়ে যাবে। ওকে, সেই জন্য আজকে আমরা টপিকে আলোচনা করব ইউজ অফ কমা। আমরা কমার ব্যাপারটা শিখবো। লাস্ট টাইম আমরা আলোচনা করছি ক্যাপিটালাইজেশন, যে ক্যাপিটাল লেটার হয় টু ইউজ ক্যাপিটাল লেটার্স, এটা আলোচনা করেছি। এটা রিটার্নের জন্য অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। তা আজকে আমরা এই কমার ব্যবহারটা আজকে আমরা কখন করব, আজকে এটা শিখবো। এই কমার ব্যবহার মানে আজকে আমি শিখাবো কমা গ্রামারের। এটা 35তম বিসিএস আগেই বলেছি যে কমার ব্যবহার, ক্যাপিটাল লেটারের ব্যবহার, অ্যাপোস্ট্রোফির ব্যবহার, এটার উপর 5 নাম্বার ছিল। আর কোটেশন মার্কের উপর ছিল 5 নাম্বার। টোটাল 10 নাম্বার ছিল। বাট এই 10 নাম্বার কিন্তু শুধু গ্রামারের জন্য যে ইম্পর্টেন্ট এমন না, এগুলা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিংটার জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো কমার ব্যবহারটাতে আমরা কি শিখবো। তো লেখো, 1 নম্বরে লেখো কমার ব্যবহার, ইউজ অফ কমা। তাহলে প্রথমে লেখো, লেখো যে কোনো বাক্যের শুরুতে ওপেনার থাকলে, হ্যাঁ, আমাদের আমরা তো ক্যাপিটাল লেটারের ব্যবহারটা আলোচনা করেছি, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশনস, অ্যাপোস্ট্রোফি এন্ড কোটেশন মার্কস, এটা হচ্ছে টপিক। তাহলে এই টপিকের মধ্যে আমরা ক্যাপিটাল লেটার নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ। আজকে আমরা আলোচনা করব ইউজ অফ কমা, কমা কখন ইউজ করতে হয়। ঠিক আছে, তো লেখো, যে কোনো বাক্যের শুরুতে ওপেনার থাকলে
যে কোনো বাক্যের শুরুতে ওপেনার থাকলে ওই ওপেনারের পরে একটি কমা বসবে। তো যে কোনো বাক্যের শুরুতে যদি কোনো ওপেনার থাকে, তাহলে ওই ওপেনারের পরে একটা কি বসবে, কমা বসবে। তো লেখো, পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে, লেখো যে কোনো বাক্যের শুরুতে যদি ওপেনার থাকে, তাহলে ওই ওপেনারের পর একটা কি বসবে, কমা বসবে। অর্থাৎ তুমি ওপেনারটা প্রথমে লিখবা, ওপেনারটা লেখার পরে কমা দিবা, তারপরে তুমি একটা কি করবে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এরকম একটা ক্লজ তুমি শুরু করতে পারো। হ্যাঁ, সো ওপেনারের পরে কমা, তারপরে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। হ্যাঁ, তো লেখো, তো এরপর লেখো ওপেনার বাক্যে, লেখো ওপেনার বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো ব্যবহৃত হয়। ওপেনার বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। সাউন্ড কি শুনতেছো? সাউন্ড কি শোনা যাচ্ছে? এম আই ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার হলে ওকে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। তো লেখো যে কোনো বাক্যের শুরুতে কি বলছি, যে কোনো বাক্যের শুরুতে যদি ওপেনার থাকে, তাহলে ওই ওপেনারের উপর একটা কমা দিয়ে তারপরে তুমি বাক্যটাকে মানে ক্লজটাকে লিখবো। ক্লজ মানে সাবজেক্ট বা অবজেক্ট, এরকম একটা স্ট্রাকচার। ওকে, এখন বলছি ওপেনার গুলো কি। তো লেখো ওপেনার বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো ব্যবহৃত হয়। ওপেনার বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো, হ্যাঁ, ব্যবহৃত হয়। তারপর লেখো পাঁচটি বিষয়, লেখো পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসাবে বসে। পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসাবে বসে। ঠিক আছে, পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসেবে বসে। ওপেনার দ্বারা বাক্য শুরু করলে এটাকে স্মার্ট বাক্য হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, ওপেনার দ্বারা যখন কোনো বাক্য শুরু করবে, তখন এই বাক্যটাকে স্মার্ট বাক্য হিসেবে গণ্য করা হবে। তুমি যখন একটা বাক্যের শুরুতে ওপেনার ইউজ করতে পারবা, তখন তোমাকে পিওডি মানে মানে ইংরেজি স্টুডেন্ট মনে করবে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ছেলেমেয়েদের প্রবণতা হচ্ছে সাবজেক্ট ভার্বের পরে ওই ওপেনার অ্যাডভার্ব ইউজ করে অথবা অবজেক্টের পরে অ্যাডভার্ব ইউজ করে। বাট আমাদের আজকের থিওরি অনুযায়ী কি হচ্ছে, তুমি যে অ্যাডভার্বটাকে সাবজেক্ট ভার্ব বা অবজেক্টের পরে বসানো যায়, সেই অ্যাডভার্ব গুলোকে অনেক সময় কি বাক্যের শুরুতে ব্যবহার করা যায়। তো এরকম পাঁচ ধরনের অ্যাডভার্ব আছে, পাঁচ ধরনের অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্ব গুলো বাক্যে ওপেনার হিসাবে বসে। ঠিক আছে, তাহলে পাঁচটি বিষয় ইংরেজি বাক্যে ওপেনার হিসাবে বসে, আর ওপেনার গুলো বাক্যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে। তাহলে পাঁচটা বিষয় কি কি, লেখো। এক নম্বরে লেখো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যে ওপেনার হয়। তাহলে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যে কি হয়, ওপেনার হয়। এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যে ওপেনার হয়। যেমন আনফরচুনেটলি ইট ওয়াজ আউট অফ সিঙ্ক উইথ দ্য গ্রাউন্ড রিয়েলিটিস। এই যে আনফরচুনেটলি কথাটা আমি বাক্যের শুরুতে লিখলাম, এটাকে ইংলিশে স্মার্ট হিসেবে ধরা হয়। তুমি যদি এই প্যাটার্নটা এখন থেকে তুমি ইংলিশে এডিটোরিয়াল পেজ অথবা ইন্টারন্যাশনাল পেজটা পড়বা, ইন্টারন্যাশনাল পেজটা পড়লে তুমি ওপেনার গুলা বাক্যের মধ্যে ওপেনার প্রচুর দেখতে পারবা। আর এখন থেকে ওপেনারটাকে তুমি বাক্য থেকে মার্ক করে নিবা, কারণ দেখ, এবং পেপারের মধ্যে ওপেনারটাকে মার্ক করবা এবং দেখবা ওপেনার গুলা বাক্যের মধ্যে কিভাবে ইউজ করছে। এবং এইটা দেখে দেখে তুমি তোমার মধ্যে এই অভ্যাসটা তৈরি করতে হবে। তুমি যখনই কোনো বাক্য লিখবা, চেষ্টা করবে প্রথম বাক্যটা বা যে কোনো একটা প্যারাগ্রাফ যখন শুরু করলা ওপেনার দ্বারা শুরু করো, অথবা যে কোনো একটা বাক্য ওপেনার দ্বারা শুরু করার চেষ্টা করো, অথবা প্রথমবার না পারলে দ্বিতীয়বার তৃতীয়বারে ওপেনার ইউজ করার চেষ্টা করবে। তাহলে ওপেনার ইউজ করে যখন কোনো বাক্য লিখতে পারবা,
তোমার লেখাটা তোমার স্মার্ট হবে। তোমার তখন 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 তুমি পিওডি, পিওডি তোমার এই স্টাইলে তুমি যাবা। আর পিওডি তে পড়লেই তোমার নাম্বারটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল করবে। কারণ যারা খাতা দেখেন তারা এইগুলো এইগুলো এই জিনিসগুলো খুঁজেন। ঠিক আছে, এবং এইগুলো খুঁজে উনি ধরে নেন যে এই ছেলে ইংরেজি বুঝে কি বুঝে না। ঠিক আছে, তখন নাম্বারটা বাড়াইতে হলে তোমাকে এই কৌশলটা অ্যাপ্লাই করতে হবে। তো আনফরচুনেটলি ইট ওয়াজ আউট অফ সিঙ্ক উইথ দ্য গ্রাউন্ড রিয়েলিটিস। তাহলে আমরা এটা বলতে পারতাম ইট ওয়াজ আউট অফ সিঙ্ক উইথ দ্য গ্রাউন্ড রিয়েলিটিস আনফরচুনেটলি। আমরা এইভাবে বলতে পারতাম। হ্যাঁ, এইভাবে না বলে আমরা কি করলাম, আনফরচুনেটলি শুরুতে নিয়ে আসলাম। তো এইটাকে বলা হয় অপেনার। ঠিক আছে, ক্লিয়ারলি, ক্লিয়ারলি it was it was his fault. হ্যাঁ, it was his fault। ঠিক আছে, that it was his fault that triggered a huge loss to the company। Clearly it was his fault, it was his fault that triggered a huge loss to the company। স্পষ্টতই এটা ছিল তার ভুল, যেই ভুলটা আজকে কোম্পানির এত বড় ক্ষতি, হ্যাঁ এত এত বড় একটা ক্ষতি সাধন করলো। সো ক্লিয়ারলি, হ্যাঁ ক্লিয়ারলি মিনস কি, ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ওয়াজ হিজ ফল্ট, হ্যাঁ দ্যাট লেড টু দা হ্যাঁ হিউজ লস টু দা কোম্পানি। এই যে ক্লিয়ারলি, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এটা একটা ওপেনার। তাহলে আমরা যে কোনো বাক্যের শুরুতে এলওয়াই, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব মানে কোনো একটা অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ করলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাটেন্টিভলি, অ্যাডমিটেডলি, ফুলিশলি, হ্যাঁ ফ্র্যাঙ্কলি, এগুলো কি সারপ্রাইজিংলি, হ্যাঁ আনফরচুনেটলি, এগুলো হচ্ছে কি আর সার্টেনলি, হ্যাঁ ইত্যাদি, এগুলো হচ্ছে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব। তো এলওয়াই যুক্ত অ্যাডভার্ব কি হয়, বাক্যে ওপেনার হিসেবে অ্যাডভার্ব হিসেবে বসে। এরপর লিখো নাম্বার 2, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে ওপেনার হয়। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে কি হয়, ওপেনার হয়। প্রিপোজিশন ফ্রেজ চেনার উপায় কি, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ ইজ ইকুয়াল টু প্রিপোজিশন ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন বাক্যে অ্যাডভার্বের কাজ করে, তখন ওই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা কি করতে পারি, বাক্যের শেষে না যোগ করে এটাকে ওপেনার হিসেবে ইউজ করতে পারি। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে, তখন এটাকে আমরা বাক্যে ওপেনার হিসেবে ইউজ করতে পারি। তাহলে কেন, কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে যে প্রিপোজিশন ফ্রেজটা কিভাবে চিনবো, যে কোনো ফ্রেজের শুরুতে একটি প্রিপোজিশন থাকলে ওই ফ্রেজটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। আর প্রিপোজিশন ফ্রেজটা কেন, কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তখন ওই প্রিপোজিশন ফ্রেজটাকে আমরা ধরে নেব অ্যাডভার্বের কাজ করছে। আর প্রিপোজিশন ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে, তখন এটাকে তুমি কি করতে পারবা, বাক্যে ওপেনার হিসেবে ইউজ করতে পারবা। ঠিক আছে, যেমন after 40, after 40 men become naughty। এই যে আফটার 40, সো আফটার, এটা প্রিপোজিশন 40, আফটার 40 ইজ ইকুয়াল টু প্রিপোজিশন ফ্রেজ কখন, আফটার 40। সো আফটার 40 ম্যান বিকাম নোটি। ঠিক আছে, তাহলে এটা একটা প্রিপোজিশন ফ্রেজ। আমরা এভাবে বলতে পারতাম ম্যান বিকাম নোটি আফটার 40, ম্যান বিকাম নোটি আফটার 40। এটা সাধারণত মানে এই কথাটা সাধারণত সবাই এইভাবে লিখতো, ম্যান বিকাম নোটি আফটার 40 এইভাবে লিখতো। তো এইভাবে না লিখে আমরা একটু জাস্ট এইভাবে লিখতে পারি, সো আফটার 40 ম্যান বিকাম নোটি। এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে অপারেটরের কাজ করে। হ্যাঁ, যেমন আরেকটা দেখো,
In the classroom, the students listen to their teacher spellbound. So in the classroom, the students listen to their teacher spellbound. ক্লাসরুমের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকের কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো। তাহলে ইন দ্য ক্লাসরুম, এই যে ইন দি ক্লাসরুম, ইনের পরে দি ক্লাসরুম হচ্ছে নাউন ফ্রেজ আর ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে ইন দ্য ক্লাসরুম কোথায়? ক্লাসরুমে। তো এটা একটা প্রিপোজিশন ফ্রেজ অ্যাডভার্ব কাজ করছে। তো আমরা দ্য স্টুডেন্টস লিসেন টু দেয়ার টিচার স্পেল বাউন্ড ইন দ্য ক্লাসরুম আমরা এইভাবে বলতে পারতাম। এভাবে না বলে আমরা কি করলাম? ইন দ্য ক্লাসরুমটাকে আগে নিয়ে আসলাম। এটা হচ্ছে ওপেনার। তাহলে ইন দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস লিসেন টু দিয়ার টিচার স্পেল বাউন্ড। ওকে, আমরা আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো এই প্রিভিশন ফ্রেজটা এটা যখন তুমি এইভাবে যখন ইউজ করবা তখন দেখবা বাক্যের এটা ভ্যালুটা বেড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন তুমি বলতে পারো এরকম, অন দা ল্যাপ অফ ইটস মাদার every child finds a sanctuary. So on the lap of its mother, কোথায়? On the lap of its mother, on the lap of its mother every child finds a sanctuary. Sanctuary মানে যেখানে হত্যা করা যায় না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দ্যাটের পরে কমা দিবা কেন? ইট ইজ ফাইন্ডস, এটা দ্যাটটা তো কানেক্টর, এটা কমা দেওয়া লাগবে না। দ্যাটটা তো দুইটা ক্লজকে কানেক্ট করেছে, দ্যাটের পরে কমা দেওয়া লাগবে না। ওকে, আহ না, ট্রিগার তো স্মল হবে। ট্রিগার এটা তো ভার্ব, এটা স্মল লেটার হবে। আমি তো আগে বলেছি, তুমি প্রথম ক্লাস করলে বুঝতে পারতা। একমাত্র ক্যাপিটাল লেটার কখন হবে? প্রপার নাউন হইলে। প্রপার নাউন বাক্যের যেখানে বসুক সেটা ক্যাপিটাল লেটার হবে। আর যে কোনো বাক্যের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। আর আই এককভাবে ক্যাপিটাল হবে, বাকি সবগুলো স্মল হবে। ট্রিগার তো আর বাক্যের ট্রিগার তো এটা ভার্ব, ঠিক আছে। অতএব এটা ট্রিগারের টিতে স্মল হবে। ট্রিগারের টিতে স্মল হবে। ওকে, শেষ হচ্ছে স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি যেখানে হত্যা করে নিয়েছে। সেফ, সেফ প্লেস, সেফ হ্যাভেন, ঠিক আছে। সো অন দ্য ল্যাপ অফ ইটস মাদার এভরি চাইল্ড ফাইন্ডস আ স্যাংচুয়ারি। মায়ের কোলে প্রতিটা শিশু কি নিরাপদ মনে করে। এভরি চাইল্ড ফাইন্ডস আ স্যাংচুয়ারি অন দ্য ল্যাপ অফ ইটস মাদার। আমরা এইভাবে বলতে পারতাম, এভরি চাইল্ড ফাইন্ডস আ স্যাংচুয়ারি অন দ্য ল্যাপ অফ ইটস মাদার। আমরা ম্যাক্সিমাম মিশ্রণ কিন্তু এইভাবে লিখবে। বাট তুমি একটু ভিন্ন হওয়ার জন্য অপিওডি সবসময় খেয়াল করো। আমি আবারও বলছি, আমি আজকে এই ক্লাসটা মূলত হচ্ছে আমি কিন্তু ট্রান্সলেশনটা ভালোই পড়াইতে পারি। আমি ট্রান্সলেশন পড়াইতে পারি, খুব ভালো পড়াইতে পারি। হ্যাঁ, কিন্তু এটা না পড়ে আমি এই জিনিসগুলোর উপর জোর দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম স্টাইল হচ্ছে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং মানে ট্রান্সলেশন বা এটা শুরু করতে চাইবে। এখন যদি তুমি এই এই ট্রান্সলেশনটা তুমি সাবজেক্ট বা অবজেক্টটা শিখলা, কিন্তু এই কৌশলগুলো যদি না বুঝো, যে কোনটা পিওপি কোনটা পিওডি, এটা যদি না বুঝো তাহলে কিন্তু তুমি নাম্বার বাড়াইতে পারবে না। তোমার নাম্বার বাড়াইতে হলে তোমাকে পিওডি তে যেতে হবে। পিওডি, পিওডি তে না গেলে তোমাকে পিওডি এই স্টাইলটা ফলো করতে হবে। পিওডি এই স্টাইলে যাইতে হবে তোমাকে। এই স্টাইলে না গেলে কোনো অবস্থাতে তুমি নাম্বার 100-র উপরে পাবা না। যতই ভালো ছাত্র হও, 100-র উপরে নাম্বার পাওয়াটা কঠিন হয়ে যাবে। তোমাকে পিওডি, এই পিওডি স্টাইলে যেতে হবে, তাহলে তুমি 130, 40, 50 এরকম স্টাইলে এরকম একটা নাম্বার আশা করতে পারো। ওকে, আমরা আশা করছি প্রিভিয়েশন ফেজটা বুঝতে পারছি। আমি অনেক এক্সাম্পল দিতে পারি আগে। হ্যাঁ, তো লেখো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে বাক্য ওপেনার হয়।
ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস বার ফ্রেজ। টু প্লাস ভার্ব, টু গো, টু সি, টু ডু, হ্যাঁ, টু বি, হ্যাঁ। পিইউডি মানে হচ্ছে পয়েন্ট অফ ডিফারেন্স। পিইউডি মানে কি? পয়েন্ট অফ ডিফারেন্স, মানে ভিন্ন অ্যাঙ্গেলে লেখা। পিইউপি মানে হচ্ছে পয়েন্ট অফ প্রেফারেন্স। সবাই যেটা প্রেফার করে, সবাই যেটা প্রেফার করে, তুমিও যদি সেটা প্রেফার করো, তাহলে তুমি হচ্ছে সাধারণ ছাত্র, ঠিক আছে? তাহলে এক্সেপশনাল নাম্বার পাবা না। আর তুমি যেটা করবা সেটা সবাই করতে পারবে না, ঠিক আছে? একই জিনিস যে ভিন্নভাবে উপস্থাপন করতে পারে, সে হচ্ছে পিইউডি, ঠিক আছে? তাহলে তুমি যদি পিইউডি স্টাইল ফলো করতে পারো, তাহলে তোমার নাম্বারটা বাড়বে, ঠিক আছে? সবসময় পিইউডি, ফলো দ্য পিইউডি স্টাইল, পিইউডি স্টাইল, এটা অলওয়েজ, যে বাংলা হোক ইংরেজি হোক সব জায়গায় তুমি পিইউডি স্টাইলটা ফলো করার চেষ্টা করো। আর একই রকম লেখা লেখে কখনোই তুমি ভিন্ন নাম্বার আশা করতে পারো না, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ ফ্রেজ যখন অ্যাডভার্বের কাজ করে, তখন এটা কি? এটা অপারেটর হিসেবে ইউজ করতে পারো। যেমন আমরা লিখতে পারি টু স্টপ লিকেজ অফ কোয়েশ্চেন পেপারস। টু স্টপ লিকেজ অফ কোয়েশ্চেন পেপারস, the authority resorted to a number of stern measures, resorted to a number of stern measures and crack down on the culprits. Crack down on the culprits. So to stop leakage of question papers, এই যে টু স্টপ লিকেজ অফ কোশ্চেন পেপারস, কেন? প্রশ্নপত্র ফাঁস রোধ করতে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা দিয়ে তুমি, ইনফিনিটিভ ফ্রেজটা কে তুমি অ্যাডভার্ব হিসেবে বাক্যের শুরুতে, শেষে না লিখে শুরুতে লিখতে পারো, হ্যাঁ? সো কেন? টু স্টপ লিকেজ অফ কোশ্চেন পেপারস, ঠিক আছে? আরো লিখতে পারো টু টু সাপোজ to listen to his to listen to his to listen to his speech, hundreds of thousands of people hundreds of thousands of people from every
nook and cranny of the country of the country found from the race course मैदान। ওকে, এতটুকু মনে করো। সো টু লিসেন টু হিজ স্পিচ, so to listen to his speech, hundreds of thousands of people nook from every nook and cranny of the country thronged from the race course ময়দান। সো রেস কোর্স ময়দানে সমবেত হলে, থ্রং মানে সমবেত হওয়া, থ্রং দা রেস কোর্স ময়দান, ঠিক আছে, ফ্রম দা, ঠিক আছে। দেখো তো কি হচ্ছে এটা। হুম, ছেলে, তার নাম হচ্ছে তানভীর ভাই। আপনার কি হয়েছে? আপনি এটা হোয়াইট বোর্ড ওপেন করছেন কেন? কি করতেছে সে আমাদের এই জুমে হোয়াইট বোর্ড করতেছে। মানে? তানভীর ভাই, হুম, জুমের কাজ আছে। হ্যাঁ। সো টু লিসেন টু হিজ স্পিচ, সো হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল, শত শত হাজার হাজার, হ্যাঁ, জনগণ, পিপল মানে লোকজন, ফ্রম এভরি নোক এন্ড ক্রেনি অফ দ্য কান্ট্রি, দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে, ফ্রং মানে হাজির হলো, দ্য রেস কোর্স, দি দেন রেস কোর্স ময়দান, তৎকালীন রেস কোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান মানে রেস কোর্স ময়দানে সমবেত হলো। শত শত হাজার হাজার লোক দেশের আনাচে কানাচে থেকে রেস কোর্স ময়দানে সমবেত হলো তার বক্তব্য শোনার জন্য, ঠিক আছে। তো টু লিসেন টু হিজ স্পিচ, টু লিসেন টু হিজ, হ্যাঁ, হিস্ট্রিক স্পিচ। তো এটা রেখে, তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা ওপেনার করতে পারলাম। তারপর হচ্ছে লেখো প্রেজেন্ট পার্টিসিপল, লেখো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, বাক্যের শুরুতে বসে ওপেনার হয়। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে শুরুতে বসে ওপেনারের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল যেমন, প্রেজেন্ট পার্টিসিপল বাক্যের ওপেনার হয়, যেমন দেখো, using a thick towel, she dried her hair, is using a thick towel, সে একটা ভারী তোয়ালে ব্যবহার করে সে তার চুল শুকালো। যে একজন ব্যক্তি যখন একসাথে দুইটা কাজ করে, একজন ব্যক্তি যখন প্রায় একসাথে দুইটা কাজ করে, তখন দুইটা কাজের মধ্যে আমরা প্রথম কাজটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে, কাজটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে তারপর কমা দিয়ে আমরা সাবজেক্টের পরে দ্বিতীয় কাজটা মেনশন করতে পারি। তাহলে ইউজিং আ থিক টাওয়েল মানে কি, শি ইউজড এ থিক টাওয়েল এন্ড শি ড্রাইড হার হেয়ার। তাহলে শি ইউজড এ থিক টাওয়েল এটা একটা কাজ, শি ড্রাইড হার হেয়ার এটা আরেকটা কাজ। তাহলে শি এবং শি একই সাবজেক্ট, তাহলে ইউজ একটা ভার্ব, ড্রাই একটা ভার্ব, দুইটা ভার্বের কাজ করছে শি একজন ব্যক্তি।
তাহলে একটি সাবজেক্ট যদি একসাথে দুইটা ভার্বের কাজ করে, তখন আমরা কি করব? প্রথম কাজটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে তারপর কমা দিয়ে তারপরে দ্বিতীয় কাজটা ইংরেজি করতে পারি। ঠিক আছে? তাহলে ইউজিং আ থিক টাওয়েল শি ড্রাইড হার হেয়ার, ক্লোজিং দ্য, হ্যাঁ, ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ, হি গট আনড্রেসড, ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ, হি গট আনড্রেসড। ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। তারপর দেখো পাস্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হতে পারে, পাস্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হতে পারে। পাস্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হতে পারে কিরকম? যেমন ইন্সপায়ার্ড বাই হিজ, inspired by his incendiary speech, they picked up arms and waged a war. So inspired by his incendiary speech, inspired, আমরা পাস্ট পার্টিসিপলটাকে ওপেনার হিসেবে নিতে পারি যদি একই সাবজেক্ট একই সাবজেক্ট দুইটা ভার্বের কাজ করে এবং এর মধ্যে যেই কাজটা প্যাসিভ ভয়েসে আছে, দুইটা কাজের মধ্যে যেই ভার্বের কাজটা প্যাসিভ ভয়েসে থাকবে, যেই ভার্বের কাজটা আমরা প্যাসিভ ভয়েসে প্রকাশ করতে পারি, সেই ভার্বটাকে আমরা ওপেনার হিসেবে, পাস্ট পার্টিসিপল হিসেবে ওপেনার করতে পারি। যেমন এখানে এই ইন্সপায়ার্ড, এটা প্যাসিভ ভয়েস আছে, যেমন দে, দ্যাট হচ্ছে সাবজেক্ট। বলো দে ওয়ার ইন্সপায়ার্ড বাই হিজ ইনসেন্ডিয়ারি স্পিচ, দে পিকড আপ আর্মস, দে পিকড আপ আর্মস এটা অ্যাক্টিভ, আর দে ওয়ার ইন্সপায়ার্ড এটা প্যাসিভ। তাহলে দুইটা বাক্যের মধ্যে একই সাবজেক্টের যখন দুইটা কাজ করে, তো সবসময় দেখবা দুইটা কাজের মধ্যে একটা বাক্য যদি প্যাসিভ ভয়েসে থাকে, তাহলে প্যাসিভ ভয়েসের বাক্যটাকে আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ওপেনার করতে পারি, প্যাসিভ ভয়েসের বাক্যটাকে। তো দে পিকড আপ আর্মস, দে ওয়েজ দ্য ওয়ার, এগুলো অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হবে না। তো এর মধ্যে দেখো ইন্সপায়ার্ড বাই মানে কি? ইন্সপায়ার্ড মানে কি? দে ওয়ার ইন্সপায়ার্ড বাই হিজ ইনসেন্ডিয়ারি স্পিচ। তাহলে দে ওয়ার ইন্সপায়ার্ড, এটা প্যাসিভ ভয়েস আছে না? তাহলে প্যাসিভ ভয়েসে থাকলে দে এবং ওয়ারটা বাদ দিয়ে এই পাস্ট পার্টিসিপল থেকে আমরা ওপেনার নিতে পারি। তাহলে দে ওয়ার ইন্সপায়ার্ড বাই হিজ ইনসেন্ডিয়ারি স্পিচ মানে ইন্সপায়ার্ড বাই হিজ ইনসেন্ডিয়ারি স্পিচ, দে ওয়েজ দ্য ওয়ার। ঠিক আছে? তার এই অনলবর্ষী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারা অস্ত্র তুলে নিল এবং যুদ্ধ শুরু করলো। তো এরকম ভাবে আমরা ওপেনার হিসাবে ইউজ করি। তাহলে পাস্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হয়, প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে ওপেনার হয়, হ্যাঁ, ইনফিনিটিভ ফ্রেজ বাক্যে ওপেনার হয়, প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে ওপেনার হয়, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যে ওপেনার হয়। এই ওপেনার ইউজ করে যদি তুমি বাক্য লিখতে পারো, তাহলে তোমার লেখার মানটা বেড়ে যাবে এবং অবশ্যই অবশ্যই তুমি এক্সামিনারের কাছে একটু ফিডব্যাক বেশি হবে। অন্য যে কারো হচ্ছে তুমি এইগুলো ইউজ করার কারণে তুমি বেশি নাম্বার পাবা। এই জন্য এখন থেকে পেপার পরে তুমি ইন্টারন্যাশনাল পেজটা পরে পরে তুমি ওপেনার গুলো মার্ক করবে এবং ওপেনার গুলো কিভাবে ইউজ করছে এটা একটু বোঝার চেষ্টা করবা। এই ওপেনার নিয়ে আমি আরো কথা বলবো। আমি জয়নিং সেন্টেন্সে কিভাবে ওপেনার দ্বারা দুইটা বাক্যকে যোগ করতে হয়, দুইটা বাক্য বা তিনটা বাক্যকে ওপেনার দ্বারা কিভাবে যোগ করতে হয়, সেটা আমরা জয়নিং সেন্টেন্সে আলোচনা করব। এই বিষয়ে আমি আরো কথা বলবো জয়নিং সেন্টেন্সে। আপাতত কমার ব্যবহার হিসেবে ওপেনার শব্দটাকে একটু আলোচনা নিয়ে আসলাম যাতে তোমার মাথায় থাকে। তো এখন থেকে তুমি যখনই কোনো কিছু লিখতে চাইবে, তখন তুমি ওপেনার ইউজ করে বাক্য লেখার চেষ্টা করবে, তাহলে তোমার লেখার মানটা বেড়ে যাবে। ওকে, নাম্বার 2। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার। অ্যাপোজিটিভ ফ্রেজ, পরের পয়েন্ট হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার। অ্যাপোজিটিভ ফ্রেজে অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার, তুমি যত বেশি পারো অ্যাপোজিটিভ ইউজ করো। একটা নাউনের আগে পরে তুমি অ্যাপোজিটিভ ইউজ করার চেষ্টা করবা, তাহলে তোমার লেখার মানটা বেড়ে যাবে। তুমি যদি বেশি নাম্বার পেতে চাও, তাহলে ওপেনার ইউজ করো, বেশি 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 অ্যাপোজিটিভ ইউজ করো, তাহলে লেখার মানটা বেড়ে যাবে। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? লেখো লেখো দুই বা তা, লেখো একটি গ্রুপ অফ ওয়ার্ডস। অ্যাপোজিটিভ ফ্রেজ চেনার উপায়, একটি গ্রুপ অফ ওয়ার্ডস
GROUP, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে। একটি গ্রুপ অফ ওয়ার্ডস, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে, যদি ওই নাউন সম্পর্কে এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন কিংবা অতিরিক্ত তথ্য প্রদান করে, অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। আমি তোমাদের এখানে যারা আছো, যারা রিটেন প্রার্থী, তোমরা যে, আমি ধরে নিচ্ছি তোমরা রিটেন প্রার্থী, এবং আমরা বিশ্বাস করি তোমরা সবাই এখানে রিটেন প্রার্থী। এই কোর্সটা যারা করছো তাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা ক্লাসগুলো সরাসরি করার চেষ্টা করবে, সরাসরি করার চেষ্টা করবে। কারণ ভিডিও দেখে পরবর্তীতে এটার ইয়ে থাকবে না, ফিডব্যাকটা থাকে না, খুব কম পাওয়া যায়। সরাসরি ভিডিওগুলা মানে সরাসরি ক্লাসটা করলে এটার একটা লাইভ একটা ভাব থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য সরাসরি করার জন্য আহ্বান জানাই। হ্যাঁ, ওকে। তো লেখো, তাহলে একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে যদি, ক্লাস একটু ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমি তো ফাস্ট আস্তে আস্তে তো বলছি। তো লেখো, ঠিক আছে, একটি গ্রুপ অফ ওয়ার্ডস, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? হেডিংটা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার, অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার। হেডিংটা হবে অ্যাপোজিটিভ ফ্রেজে কমার ব্যবহার। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ কি? অ্যাপোজিটিভ ফ্রেজ কি? তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা কি আগে চিনতে হবে। হ্যাঁ, তাহলে একটি গ্রুপ অফ ওয়ার্ডস, একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডসকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ। লেখো, সাবজেক্টের আগে বসলে, সাবজেক্টের আগে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজের পরে একটি কমা বসে। অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্টের আগে বসে, অ্যাপোজিটিভ ফ্রেজ সাবজেক্টের আগে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজটা লিখবা, লেখার পরে কমা, তারপরে কি, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্টের আগে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা লিখবে, লেখার পরে কমা দিবে, তারপরে সাবজেক্টটাকে লিখবে। এরপরে অর অ্যাপোজিটিভ ফ্রেজ সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসলে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসলে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসলে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুটি কমা বসবে, অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুটি কমা, অর্থাৎ সাবজেক্ট প্লাস কমা প্লাস অ্যাপোজিটিভ ফ্রেজ প্লাস কমা প্লাস ভার্ব। এই লক্ষ্য করো, অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটা কমা, অ্যাপোজিটিভ ফ্রেজের পরে একটা কমা থাকবে, দুই কমার মাঝে বসবে। অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুইটা কমা থাকবে। স্ট্রাকচারটা ফলো করো, তো আমরা এক্সাম্পলে যাচ্ছি, একটু পরে এক্সাম্পল যাচ্ছি, আর একটু ফলো করো। আর অ্যাপোজিটিভ ফ্রেজ যদি অবজেক্টের পরে বসে, অবজেক্টের পরে বসলে, দেখো অবজেক্টের পরে বসলে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটি কমা বসবে। অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব
প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাব অবজেক্ট অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরে বসে, অ্যাপোজিটিভ ফ্রেজ যদি অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের পরে বসে, তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটি কমা বসবে, অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটি কমা বসবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস কমা প্লাস অ্যাপোজিটিভ ফ্রেজ। এখন আমরা এক্সাম্পল দিয়ে বুঝাবো অ্যাপোজিটিভ ফ্রেজ। এবার তিনটা কথা বলেছি এবং তিনটা এক্সাম্পল লেখো, দেখো কি অবস্থা। তাহলে কি বলেছি যে অ্যাপোজিটিভ ফ্রেজ প্রথমে বলেছি যদি এটা সাবজেক্টের আগে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজটা লিখবে, লেখার পরে কমা দিয়ে তারপরে সাবজেক্ট ভার্ব লিখবে। আর অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের দুই পাশে দুইটা কমা দিবে। আর অ্যাপোজিটিভ ফ্রেজ যদি অবজেক্টের পরে বসে অথবা কমপ্লিমেন্টের পরে বসে তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজের আগে একটা কমা দিবে। স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি বলেছি অ্যাপোজিটিভ ফ্রেজটা তাহলে কি। অ্যাপোজিটিভ ফ্রেজটা কি? অ্যাপোজিটিভ ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সাবজেক্ট অর্থাৎ নাউনের আগে কিংবা পরে বসে ওই সাবজেক্ট বা নাউন সম্পর্কে বা অবজেক্ট সম্পর্কে কি করবে, ওই নাউনটা সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। অ্যাপোজিটিভ ফ্রেজ কি বাক্যে সাবজেক্ট কিংবা অবজেক্টের আগে পরে বসে, তাহলে সাবজেক্ট অবজেক্ট কে হয়? আমরা ধরে নিচ্ছি নাউন, নাউন ভার্বের সাবজেক্ট হয়, নাউন ভার্বের অবজেক্ট হয়। তাহলে একটি গ্রুপ অফ ওয়ার্ডস কোনো নাউনের আগে কিংবা পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন ওই গ্রুপ অফ ওয়ার্ডস কে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, ঠিক আছে? আর নাউনটা বাক্যে বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে। তাহলে অ্যাপোজিটিভ ফ্রেজ যদি সাবজেক্টের আগে বসে তাহলে অ্যাপোজিটিভের পরে একটা কমা, অ্যাপোজিটিভ যদি সাবজেক্ট ভার্বের মাঝে বসে তাহলে অ্যাপোজিটিভের দুই পাশে দুইটা কমা, আর অ্যাপোজিটিভ যদি অবজেক্টের পরে বসে তাহলে অ্যাপোজিটিভের আগে একটা কমা। এইটুকু খেয়াল করবে, হ্যাঁ? যেমন আমরা এক্সাম্পল দেই, আমরা যদি বলি যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। এখন কক্সবাজার একটা জায়গা, তাহলে কক্সবাজার সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিয়েছি। কোনটা? যে এটা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তাহলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কথাটা কক্সবাজারের একটা কি অ্যাপোজিটিভ। তাহলে এই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কথাটা আমরা কক্সবাজারের আগে অথবা পরে যে কোনো জায়গায় বসাতে পারবো। অতএব এই 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 পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এটা হচ্ছে কক্সবাজারের অ্যাপোজিটিভ। হ্যাঁ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, তাহলে সুন্দরবন সম্পর্কে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে এটা সুন্দরবনের অ্যাপোজিটিভ ফ্রেজ। হ্যাঁ, তারপর আমরা যদি বলি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, তাহলে বাবর সম্পর্কে বলা হচ্ছে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আবার যদি বলি যে মুসলিম নারী জাগরণের অগ্রদূত, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, তাহলে বেগম রোকেয়া সম্পর্কে বলা হচ্ছে তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। এই কথাটা হচ্ছে বেগম রোকেয়ার অ্যাপোজিটিভ, ঠিক আছে? অর্থাৎ অ্যাপোজিটিভ মানে কি, কোনো নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে, ঠিক আছে? যেমন যদি বলি যে আহ যেমন প্রকৃতির কবি আহ, আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির কবি, পয়েট অফ নেচার। এই যে পয়েট অফ নেচার কথাটা কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা অ্যাপোজিটিভ, ঠিক আছে? তো এই সবসময় একটু অ্যাপোজিটিভ ইউজ করে কোনো নাউন সম্পর্কে তুমি যখন কিছু লিখবা তো তোমার লেখাটা মান বেড়ে যাবে, হ্যাঁ? তাহলে অ্যাপোজিটিভটা কোথায় বসে? অ্যাপোজিটিভটা বসে কোথায়? সাবজেক্টের পরে আগে বসতে পারে, সাবজেক্টের পরে বসতে পারে, অবজেক্টের পরে বসতে পারে। তাহলে সাবজেক্টের পরে আগে বসলে কি হবে? এক্সাম্পল দেখো কয়েকটা। দেখো, আমি যদি সাবজেক্টের আগে বসাই, এখানে যদি আমরা অ্যাপোজিটিভটা বসাই তাহলে স্ট্রাকচারটা কি হবে? দা লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এই যে কমা দিলাম, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখন আমি কমা দিয়ে কক্সবাজারকে লিখি, এটা কার সময় হচ্ছে? কক্সবাজার। তাহলে কক্সস
কক্সবাজার ইজ visited by hundreds of thousands of tourists every year। এখানে যে এই যে তাহলে কি দাঁড়াচ্ছে, এই কক্সবাজার সম্পর্কে কি বলা হচ্ছে, এই কক্সবাজার সম্পর্কে বলা হচ্ছে এই কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। তাহলে আমরা এই দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কক্সবাজারের আগে যদি বসালাম, তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড বসিয়ে কমা দিব, দিয়ে কক্সবাজার থেকে পরবর্তী লিখব। ঠিক আছে, এখন আমরা যদি এই কথাটাকে যদি আমরা যদি এই দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কে যদি আমরা কক্সবাজার এবং এই ইজ ভার্বের মাঝখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তাহলে কি হবে, দ্য লংগেস্ট সি বিচের আগে একটা কমা দেবো, পরে একটা কমা দেবো। যেমন লেখো কি করবে, দ্য কক্সবাজার, যদি আমরা এইভাবে লিখি কক্সবাজার, কক্সবাজার কমা the longest sea beach in the world, comma, is visited by hundreds of thousands of tourists every year। আমরা যদি এটাকে বলি দা কক্সবাজার, আগে লিখি কক্সবাজার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এখন কক্সবাজারের পরে যদি আমি লিখি কথাটা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কক্সবাজারের পরে কমা দাও, কমা দিয়ে লেখো দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে আবার কমা দাও দিয়ে লেখো ইজ ভিজিটেড। তাহলে ইজ হচ্ছে ভার, তাহলে ইজ এবং কক্সবাজারের মাঝখানে যদি আমি দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এই কথাটাকে লিখি, তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এর দুই পাশে দুইটা কমা দিতে হবে। তাহলে কক্সবাজার কমা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কমা ইজ ভিজিটেড বাই hundreds of thousands of tourists every year। ওকে, এখন যদি এইটাকে আমরা এই দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ডটাকে যদি আমরা অবজেক্ট হিসেবে ইউজ করি, অবজেক্ট কক্সবাজারকে যদি আমি অবজেক্ট হিসেবে ইউজ করি, তো দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটাকে আমি অবজেক্টের পরে নিয়ে কক্সবাজারের পরে নিয়ে যাব। যেমন আমি যদি এটাকে বলি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ, যদি আমি এটাকে এভাবে বলি এভরি ইয়ার hundreds of thousands of tourists visit Cox's the longest sea beach in the world। দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দেখো দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ডটাকে যদি আমি এটাকে অ্যাক্টিভ ভয়েস করে আমি যদি কক্সবাজারটাকে অবজেক্ট করে বারবার পরে নিয়ে যাই, হান্ড্রেডস অফ থাউজেন্ডস কে সাবজেক্ট হিসেবে বারবার আগে বসাই, তাহলে অ্যাক্টিভ ভয়েস করলাম, তাহলে কি হচ্ছে hundreds of thousands of tourists visit কক্সবাজার the longest sea beach, হ্যাঁ, in the world every year। আমরা এই বলতে পারি, তো the every year comma hundreds of thousands of tourists visit কক্সবাজার comma the longest sea beach in the world, আমরা এই বলতে পারি। অথবা সেম কথাটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, বলতে পারি কক্সবাজারকে অ্যাক্টিভ করি, হ্যাঁ, এভরি ইয়ার, এটা একটা অ্যাডভার্ব, এভরি ইয়ার এটা একটা অ্যাডভার্ব। সাধারণত কিছু অ্যাডভার্ব আছে টুডে, ইয়েস্টারডে, হ্যাঁ, এভরি এভরি ডে, এভরি ইয়ার, হ্যাঁ, টুমরো, হ্যাঁ, নাও, এগেইন, এই ধরনের অ্যাডভার্ব গুলো যদি আমরা বাক্যের শুরুতে ব্যবহার করি, তখন বাক্যের শুরুতে ব্যবহার করলে এগুলোর পরে একটা কমা দিয়ে তারপরে এগুলো ইউজ করতে হয়, হ্যাঁ, ঠিক আছে, এমফেসিস দেওয়ার জন্য। ঠিক আছে, সামটাইমস এগুলোকে আমরা বাক্যের শুরুতে ইউজ করতে পারি, এগুলো বাক্যের শুরুতে ইউজ করলে এদের পর একটা কমা দিতে হয় যদি আমরা কখনো বাক্যের শুরুতে ইউজ করি। এভরি ইয়ার, এভরি ডে, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, সামটাইমস, হ্যাঁ, অকেশনালি, তারপরে এগেইন, নাও, এই অ্যাডভার্ব গুলো যদি আমরা বাক্যের শুরুতে ইউজ করি, তাহলে এগুলোর পর একটা কমা দিয়ে তারপরে বাক্যের বাকি অংশ লিখতে হয়। ঠিক আছে, সো এভরি ইয়ার আমরা লিখলাম
এখন যদি আমরা দেখো কক্সবাজারকে যদি আমরা আগে লিখি তাহলে কক্সবাজার কমা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কমা ইজ ভিজিটেড বাই হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টুরিস্ট এভরি ইয়ার, অথবা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কমা দ্য কক্সবাজার ইজ ভিজিটেড বাই হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টুরিস্ট এভরি ইয়ার। আমরা আশা করছি অ্যাপোজিটিভটা বুঝতে পারছি, হ্যাঁ? সবাই কি বুঝতে পারছো? আরো কোনো এক্সাম্পল লাগবে? হ্যাঁ, এই অ্যাডগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমার প্রিমিয়ার গ্রামার বইয়ের অ্যাডভার্ব টপিকে এই অ্যাডভার্বের অবস্থানগুলো বলা আছে, হ্যাঁ? একটু দেখতে হবে। তোমার তো বই আগে থেকে তোমরা রিটেন পড়ছো মানে কি, তোমরা রিটেন পড়ছো মানে আমরা ধরে নিচ্ছি তোমরা কিছু জিনিস তোমাদের মাথায় আছে, হ্যাঁ? ঠিক আছে, আমি এখানে লেখার কৌশলটা শেখাচ্ছি, কিন্তু আমি এখানে লেখার কৌশল শিখাচ্ছি, আমি কিন্তু সব তোমাকে দিতে পারবো না এখন। কারণ রিটেনে যদি তোমাকে সব দিতে যাই তাহলে কোনো কিছু এই এই সময়ের মধ্যে কভার করা সম্ভব না। তোমাকে আমি একটা লেখার স্টাইল শেখাচ্ছি, যে তুমি যখন লেখবা তোমার লেখার মধ্যে তুমি এই জিনিসগুলো তোমার মধ্যে লেখার মধ্যে আনতে হবে। যেমন অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করতে হবে, ওপেনার ইউজ করতে হবে। জাস্ট আমি তোমাকে লেখার কৌশলটা দিচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং এর টিপস। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হাত নাড়াচাড়া করা না। ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে কিছু কৌশল, যে আমি তোমাকে কৌশলগুলো দিচ্ছি, তোমার লেখার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, তাইলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি বেশি নাম্বার পাবা। আর যদি এই জিনিসগুলো ইউজ না করতে পারো তাহলে লেখার মধ্যে তুমি সাধারণ মাপের তোমার সাধারণ মাপের এই হিসেবে প্রার্থী হিসেবে তোমাকে গণ্য করা হবে, তখন তুমি সাধারণ নাম্বার পাবা। আর যদি তুমি মনে করো যে আমি এই জিনিসগুলো ইউজ করতে পারবো, তখন তুমি 100-র উপরে নাম্বার এমনি পাই যাবো। আমার স্টাইলটা ফলো করো, আমার স্টাইলে তুমি থাকো, তো অটোমেটিক লিখবে 120, 15, 20, এটা দিয়ে তোমার শুরু হবে। 120-এ 15-20-এর মধ্যে তুমি এমনি পৌঁছে যাবা। তুমি আমার স্টাইলটা, আমি যে যে কথাগুলো বলি এই কৌশলটাতে তুমি থাকবা, লেখার সময় তুমি এই কৌশলগুলো মাথায় রেখে তুমি লেখার চেষ্টা করবে, দেখবা তোমার নাম্বার 115-20-এর উপর থেকে উপরে চলে গেছে। ঠিক আছে, তো আমরা আর কি বলা লাগবে? আর কি বলা লাগবে কিনা? ওকে, ঠিক আছে। এবার লেখো, কম্পাউন্ড সেন্টেন্সে কমার ব্যবহার। ইউজ কমা ইন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে কমার ব্যবহারটা কিভাবে করবা? তো লেখো, আহ লেখো দুই বা তার বেশি মেইন ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সটা আগে চিনতে হবে, হ্যাঁ? লেখো দুই বা তার বেশি মেইন ক্লজ। আবার বলছি, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন যখন ফ্যান বয়েস, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন ফ্যান বয়েস বা ট্রানজিশন দ্বারা যুক্ত হয়। আবার বলছি, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন ফ্যান বয়েস অথবা ট্রানজিশন দ্বারা যুক্ত হয়, তখন ওই ফ্যান বয়েস বা ট্রানজিশনের পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি মেইন ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। আবার বলছি, দুই বা তার বেশি মেইন ক্লজ যখন ফ্যান বয়েস অথবা ট্রানজিশন দ্বারা যুক্ত হয়, তখন ওই ফ্যান বয়েস বা ট্রানজিশনের পূর্ববর্তী অথবা পরবর্তী পূর্ববর্তী এবং পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটি মেইন ক্লজ কোঅর্ডিনেট ক্লজ কোঅর্ডিনেট ক্লজ নামে পরিচিত। দুই বা তার বেশি মেইন ক্লজ যখন ফ্যান বয়েস অথবা ট্রানজিশন দ্বারা যুক্ত হয়, তখন ওই ফ্যান বয়েস অথবা ট্রানজিশনের পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটা মেইন ক্লজ কোঅর্ডিনেট ক্লজ নামে পরিচিত। আর ফ্যান বয়েজের এখন তাহলে আমরা শিখবো ফ্যান বয়েজ কি, হ্যাঁ? আর ফ্যান বয়েজ
হ্যাঁ, আর ফ্যান বয়েজ দ্বারা, আর দুই বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে সেই বাক্যের নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আবার বলছি, দুই বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ যখন ফ্যান বয়েজ বা ট্রানজিশন দ্বারা যুক্ত হয় তখন ওই বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। আবার লেখো, দুই বা তার বেশি, দুই বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ যখন ফ্যান বয়েজ অথবা ট্রানজিশন দ্বারা যুক্ত হয় তখন ওই বাক্যটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা আলোচনা করি। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস কমা কমা প্লাস ফ্যান বয়েস প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন। এই ফ্যান বয়েজের এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর অথবা অর এলস অথবা এলস, ওয়াই মানে ইয়েট, এস মানে সো। এগুলোকে ফ্যান বয়েজ এক প্রকার কোঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েজ এক প্রকার কোঅর্ডিনেট কনজাংশন। ফ্যান বয়েজ এক প্রকার কোঅর্ডিনেট কনজাংশন। এই যে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত হবে তাহলে ফ্যান বয়েজের পূর্ববর্তী ক্লজ, এই পূর্ববর্তী ক্লজটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর ফ্যান বয়েজের পরবর্তী, এই পরবর্তী ক্লজটার নাম কি? কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ফ্যান বয়েজের পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটা ক্লজের নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবার প্রশ্ন হচ্ছে, ফ্যান বয়েজের আগে একটা কমা দিয়েছি, কমা, এই যে কমাটা দিয়েছি কেন? সো দুই বা তার বেশি, দুই বা তার বেশি কোঅর্ডিনেট ক্লজ যখন ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হয় তখন ওই বাক্যটির নাম হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান বয়েজের আগে কখন কমা বসে? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে, ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে ফ্যান বয়েজের আগে একটি কমা বসবে। আর সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে তাহলে কমা বসবে না। তাহলে ফ্যান বয়েজের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে ফ্যান বয়েজের আগে একটি কমা দিবা। আর যদি সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে তাহলে কমাটা দেওয়া লাগবে না। যেমন দেখো, ইট ইজ সিম্পল টু বি হ্যাপি, বাট it is difficult টু বি সিম্পল। দেখো, বাটার পরে ইট সাবজেক্ট আছে, অতএব এই কারণে আমি কি দিলাম? কমাটা দিয়েছি। হ্যাঁ, যদি আমি এখন কথাটাকে এভাবে লিখি, ইট ইজ সিম্পল টু বি হ্যাপি বাট ডিফিকাল্ট টু বি
সিম্পল। দেখো আমি কমাটা দিলাম না, কারণ দেখো এখানে ভার্ব সাবজেক্ট উজ্জ্ব আছে। ইট ইজ সিম্পল টু বি হ্যাপি বাট ডিফিকাল্ট টু বি সিম্পল। তাহলে ডিফিকাল্টের আগে কমাটা দেই নাই, বাট এখানে দেখো বাটের আগে কমা দিয়েছি কারণ এই দিকটা উল্লেখ করেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে ইট ইজ সিম্পল টু বি হ্যাপি বাট ডিফিকাল্ট টু বি সিম্পল। এখানে আমি কমা দেই নাই কারণ পরের সাবজেক্টটা উজ্জ্ব রাখছি, আর এখানে সাবজেক্ট সাবজেক্ট উল্লেখ করেছি, এখানে কমাটা দিয়েছি। ওকে। আবার দেখো, ডু কমা অর ইউ উইল ডাই। এখানে অর এর আগে এই ইউ হচ্ছে সাবজেক্ট, ইউটা কি সাবজেক্ট, এই কারণে কমাটা দিয়েছি। আর যদি বলে যে ডু অর ডাই, দেখো কমা, এটাও কারেক্ট এটাও কারেক্ট। এখানে কমাটা দিয়েছি, এখানে কমাটা দেই নাই কারণ অরের পরে সাবজেক্ট উজ্জ্ব আছে। ঠিক আছে। হ্যাঁ, হি ওয়াজ unprepared, so he did not take the test। এসও এর আগে কমা দিয়েছে। সো ফ্যান বয়েজ এর আগে কমা বসবে যদি পরে সাবজেক্টটা উল্লেখ করি, হ্যাঁ। আর যদি সাবজেক্টটা উজ্জ্ব থাকে তাহলে কমাটা দেওয়া লাগবে না। ঠিক আছে। এবার লেখো, কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা ট্রানজিশন ইউজ করি, ট্রানজিশন ইউজ করলে স্ট্রাকচারটা কি হবে? তাহলে ট্রানজিশন ইউজ করে, আমরা যদি ট্রানজিশন ইউজ করি কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে স্ট্রাকচারটা কি হবে দেখো। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন প্লাস সেমিকোলন প্লাস ট্রানজিশন প্লাস কমা প্লাস সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান ভয়েসের জায়গায় ট্রানজিশন ইউজ করি, তাহলে এই স্ট্রাকচারটা কি হবে? ট্রানজিশনের আগে একটা সেমিকোলন নেব, পরে একটা কমা নেব। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ট্রানজিশন গুলো কি আর ফ্যান ভয়েসটা কি? তাহলে আমরা ফ্যান ভয়েস বলেছি, ফ্যান ভয়েস এটা যদি আমরা ট্রানজিশন দ্বারা রিপ্লেস করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। ফ্যান ভয়েসের এ মনে করে, এ এ মানে এন্ড, তাহলে এন্ড এর ট্রানজিশন হচ্ছে, ধরো এখন মোর ওভার, এন্ড এর ট্রানজিশন কি? মোর ওভার অথবা ফার্দার মোর। ঠিক আছে। বাট, বাট এর ট্রানজিশন হচ্ছে হাউ এভার, হ্যাঁ, অথবা নেভার দিলেস। বাট এর ট্রানজিশন হচ্ছে হাউ এভার অথবা নেভার দিলেস। সো, সো এর ট্রানজিশন হচ্ছে দেয়ারফর অথবা দাস। অর, পরের ট্রানজিশন হচ্ছে আদারওয়াইজ, আদার, আদারওয়াইজ। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যদি ফ্যান ভয়েসের জায়গায় আমরা ট্রানজিশন ইউজ করি, হ্যাঁ, ট্রানজিশন গুলো এক ধরনের অ্যাডভার্ব, ট্রানজিশন গুলো এক ধরনের অ্যাডভার্ব। এখন ট্রানজিশন, কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমি ট্রানজিশন ইউজ করি, তাহলে স্ট্রাকচারটা আমি দেখালাম, হ্যাঁ। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যদি ট্রানজিশন ইউজ করি, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? আমি স্ট্রাকচারটা একটু দেখালাম, হ্যাঁ। এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করতে হবে। তুমি কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান ভয়েস ইউজ করতে পারবা, ট্রানজিশন ইউজ করতে পারবা। এখন তুমি ফ্যান ভয়েস ইউজ করলে স্ট্রাকচারটা কেমন হবে সেটা আগে দেখাইছি।
এখন যদি তুমি ফ্যান ভয়েসের জায়গায় ট্রানজিশন ইউজ করো, তাহলে এই স্ট্রাকচারটা কেমন হবে সেটাও দেখাই দিলাম। তাহলে শুধু খালি ট্রানজিশনের ক্ষেত্রে তুমি কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা ফলো করো, হ্যাঁ। ঠিক আছে। এবার ট্রানজিশন কোনটাকে, যেমন ফ্যান ভয়েস এন্ড এর জায়গায় যদি তুমি ট্রানজিশন ইউজ করো, তাহলে এই এন্ড এর পরিবর্তে ট্রানজিশন ইউজ করতে হবে মোর ওভার। বাট এর ট্রানজিশন হচ্ছে হাউএভার অথবা নেভারদিলেস অথবা ননদিলেস। সো এর ট্রানজিশন হচ্ছে দেয়ারফর অথবা দাস অথবা কনসিকুয়েন্টলি। হ্যাঁ, অর এর ট্রানজিশন হচ্ছে আদারওয়াইজ। এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। ঠিক আছে। এখন এই স্ট্রাকচারটা দেখো, তুমি যদি একই কম্পাউন্ড সেন্টেন্স কে ফ্যান ভয়েস ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারো, ট্রানজিশন ইউজ করে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারো, হ্যাঁ? এখন ট্রানজিশন ইউজ করলে আমরা একটু একটু দেখো সেম বাক্যটাকে আমরা কিভাবে ইউজ করব, হ্যাঁ। একটু ফলো করি আমরা। দেখো তুমি যদি বলো যে আমি বললাম সে গরিব কিন্তু সৎ, হি ইজ পুয়ার হাউএভার হি ইজ অনেস্ট। লক্ষ্য করো, সেম বাক্য, সে গরিব কিন্তু সৎ, আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ। ওর আমি যদি এখানে ফ্যান ভয়েস ইউজ করে এভাবে লিখতে পারো, হি ইজ পুয়ার কমা বাট হি ইজ অনেস্ট। অর তুমি এটাকে এভাবে লিখতে পারো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন তুমি ঠিক করে রাখো কোন কথাটা সবাই বলবে। তো এইটা সবাই লিখবে, মানে এটা বলবে এটা সবাই, এটা হচ্ছে পপ। ঠিক আছে। তো এইটা হচ্ছে পট। ঠিক আছে। এইটাও অনেকটা মোর দেন পপ, এটাও অনেকটা পট, এটাও পট, এটাও পট, এটা হচ্ছে পপ। তো তুমি স্টাইলের মধ্যে লেখার মধ্যে একটু তুমি যদি ভিন্ন করতে চাও, এটা সবাই পারে, এটা তার চেয়ে একটু কম পারে, কিন্তু এটা একটু অনেকেই কম পারে, এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না। তো যেটা বেশিরভাগ মানুষ জানে না সেটি হচ্ছে ডিফারেন্ট। আর তাহলে ডিফারেন্টটা কারেক্ট কিন্তু ডিফারেন্ট, তাহলে সেক্ষেত্রে তুমি নাম্বারটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি এইভাবে লিখতে পারো। ঠিক আছে। আবার দেখো, তুমি যদি লেখো ডু আদারওয়াইজ ইউ উইল ডাই। এটাকে তুমি লিখতে পারো ইউ উইল ডাই অর ডু অর ডাই। এবার তুমি ঠিক করে নাও তোমার কোন স্টাইলটা তুমি ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারি নাই। এখন তুমি কোন স্টাইলটা তুমি ফলো করবা তুমি ঠিক করে নিতে পারো। ঠিক আছে, তোমার লেখার সময়, হ্যাঁ, তুমি কোনটা নিবা। যেমন যেমন দেখো, ম্যারিজ gives women social security। আমি যদি এখানে বাট বাট অর্থ যদি আমি এখানে সেমিকোলন নেই, তো আমি কি দেব, however the women cannot preserve their rights
because of the social system. বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দেয়, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছে না। এই বাক্যটাকে তুমি মনে করো, এই যে মাঝখানে কিন্তু আছে, তাহলে কিন্তুর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কি নেবে? বাট নেবে, তাই না? তাহলে বাট নিলে তাহলে এটা ম্যাক্সিমাম নিবে, তাহলে তুমি বুঝতেছো যে ম্যাক্সিমাম বাট নেবে। তো যেহেতু ম্যাক্সিমাম বাট নেবে, তুমি একটু কৌশলে কি করবা? তো এই যে তুমি এখন এই কৌশলটাতে চলে আসো, তাহলে তুমি একটু অন্যের চাল হয়ে গেলা। So marriage gives women social security. However, the women cannot preserve their rights because of the social system. তো এই জায়গাটায় তুমি একটু ডিফারেন্ট হয়ে গেলা। যদি আবার বাট ইউজ করো, তাহলে আগে একটা কমা ইউজ করো, কমা দিয়ে however the women cannot এইভাবে লিখতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তুমি এটাকে আরো অন্যভাবে লিখতে পারো, যেখানে বাট আছে সেই বাক্যটাকে তুমি দল দিয়ে ইউজ করতে পারো। The marriage gives women social security. হ্যাঁ, the women cannot preserve their rights because of the social system. They cannot. Though marriage gives social security, though marriage gives women social security, comma, the women cannot preserve their rights because of the social society. অথবা লিখতে পারো because of the social system, because of the social system, comma, the women cannot preserve their rights. The women cannot preserve their rights, though marriage gives them social security. তুমি অনেকভাবে ঘুরে লিখতে পারো, ঠিক আছে। কয়েকটা ট্রানজিশন তো বলে দিয়েছি। এন্ড এর ট্রানজিশন হচ্ছে মোরওভার, বাট এর ট্রানজিশন হচ্ছে হাউএভার, সো এর ট্রানজিশন হচ্ছে দেয়ারফর, অর এর ট্রানজিশন হচ্ছে আদারওয়াইজ। এই চারটাই মুখস্থ রাখলে চলবে। হ্যাঁ, এগুলোই ট্রানজিশন, এগুলো একটু খেয়াল করবে, ঠিক আছে। ওকে, এখন দেখো, তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া, দেখো কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া ট্রানজিশন ব্যবহার করলে বাক্যের গঠন হবে নিম্নরূপ। দেখো কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া, কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া ছাড়া কোন বাক্যের শুরুতে ট্রানজিশন ইউজ করলে বাক্যের গঠন হবে নিম্নরূপ। দেখো কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া সিম্পল সেন্টেন্সের শুরুতে ট্রানজিশন ব্যবহার করলে বাক্যের গঠন হবে নিম্নরূপ। আবার বলছি, কম্পাউন্ড সেন্টেন্স ছাড়া হাউএভারের সেমিকোলন, কেন হাউএভারের আগে তো সেমিকোলন, হাউএভারের পরে না, তো হাউএভারের আগে হবে সেমিকোলন। হাউএভারের আগে সেমিকোলন হবে, হাউএভারটা তো ট্রানজিশন, তো আমি তো বলে দিয়েছি ট্রানজিশনের আগে সেমিকোলন দিবা, ট্রানজিশনের আগে সেমিকোলন পরে কমা দিবা, এটা তো আগে বলে সূত্রই বলে দিয়েছি। দ দিলে কমা, দ তো আর ট্রানজিশন না। বলো বাটের জায়গায় দ বসানো যায়, যেই বাক্যটাকে বাট দিয়ে লেখা যায় সেই বাক্যটাকে দল দ্বারা লেখা যায়, ঠিক আছে, হাওয়াবার দ্বারা লেখা যায়। তাহলে হাওয়াবারটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর দল হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো যেটা বলছি আমরা, তো দেখো, যদি ট্রানজিশন তুমি অন্য সেন্টেন্সে ইউজ করে দেখো, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন প্লাস ফুল স্টপ, ফুল স্টপ প্লাস ট্রানজিশন প্লাস কমা প্লাস সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আমরা বলতে পারি হি ইজ পুয়ার ফুল স্টপ, হাউএভার হি ইজ অনেস্ট। এই যে ফুল স্টপের পরে যদি ট্রানজিশন ইউজ করো, তাহলে ট্রানজিশনের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তুমি দুইটা সিম্পল সেন্টেন্সের মাঝখানে তুমি ট্রানজিশন ইউজ করতে পারবে, দুইটা সিম্পল সেন্টেন্সের মাঝখানে তুমি ট্রানজিশন ইউজ করতে পারবা। তো সেই ক্ষেত্রে কি করবে, ফুল স্টপের পরে যদি ট্রানজিশন ব্যবহার করো, তখন ট্রানজিশনের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। আর সেমিকোলনের পরে যদি ট্রানজিশন ইউজ করো, ট্রানজিশনের ফার্স্ট লেটারটা স্মল হবে, ঠিক আছে। তাহলে সেমিকোলন ফুল স্টপের পরে ট্রানজিশন ইউজ করলে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, আর সেমিকোলনের পরে ট্রানজিশন ইউজ করলে তার ফার্স্ট লেটার স্মল লেটার হবে। তাহলে অর্থ সেম থাকবে। হ্যাঁ, হি ইজ পুয়ার ফুল স্টপ হাউএভার হি ইজ অনেস্ট, যে কথা হি ইজ পুয়ার
হ্যাঁ, অর এই কথাটাকে তুমি এভাবে লিখতে পারো কি, হি ইজ পোর হাউএভার এই যে, আমরা কি বুঝতে পারলাম? ব্যাপারটা ক্লিয়ার কিনা সবার কাছে? ওকে, তাহলে আচ্ছা, মানে এই স্ট্রাকচার গুলো কি দরকার আছে কিনা, দরকার স্ট্রাকচার গুলোকে, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি দরকার আছে? আজকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কি তোমাদের কাছে দরকার আছে, ইম্পর্টেন্ট মনে হচ্ছে কিনা? ও, ঠিক আছে। ঠিক আছে, এবার আসো। লেখো কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে কমার ব্যবহার। তো তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হবে আগে, তাই না? কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবা? দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যেই বাক্যে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে। হুম, একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কি, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটি মেইন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যে থাকে তাকে বলা হয় কি, কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ থাকে একটি আর সাবঅর্ডিনেট ক্লজ থাকে এক বা একাধিক। তাহলে আমরা আহ, এবার সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে কি থাকে লেখো, কমপ্লেক্স সেন্টেন্সে, এরপর লেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে নিচের নিচের মার্কারগুলোর যে কোনো একটি থাকবে। লেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে নিচের মার্কারগুলোর যে কোনো একটি থাকবে। হ্যাঁ, লেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে নিচের মার্কারগুলোর যে কোনো একটি, হ্যাঁ, নিচের মার্কারগুলোর যে কোনো একটি থাকবে। যেমন সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দ্যাট থাকতে পারে, ডব্লিউএসএস থাকে, অ্যাস, সিন্স, বিকজ, দো, অলদো, as if, as though, till, until, unless, if, in case,
whether after, before, while, lest, as soon as long as far as, so that, in that, now that, provided, then, by the time, supposing। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলোর যে কোনো একটা থাকতে হবে, হ্যাঁ। যেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলোর যে কোনো একটা আছে কিনা দেখবা। যদি না থাকে তাহলে বাক্যটা ভুল আছে মনে করবে। ঠিক আছে? যেমন লেখা শেষ? যেমন দেখো, if winter comes, can spring be far behind? If winter comes, can spring be far behind? তাহলে if winter comes, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। if winter comes এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। can spring be far behind এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি মেইন ক্লজ, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যেই বাক্যে থাকে সেই বাক্যের নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? I shall help you provided you support me। provided you support me এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ তার শুরুতে প্রোভাইডার আছে। আর আই শ্যাল হেল্প ইউ এটা হচ্ছে মেইন ক্লজ। তো এই বাক্যটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই মার্কারগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এখানে কমা লাগবে না। এবার এবার প্রশ্ন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কমার ব্যবহারটা আমরা এখন আসতেছি। কমার ব্যবহারটা কিভাবে করবো লেখো। সো কমপ্লেক্স সেন্টেন্সে কমার ব্যবহার, সো লেখো, লেখো কমপ্লেক্স সেন্টেন্সে, লেখো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটি যদি বাক্যের শুরুতে বসে, লেখো সাবঅর্ডিনেট ক্লজ। লেখো কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ। এটা খেয়াল করবা, সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো লেখো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজ যদি বাক্যের শুরুতে বসে, মেইন ক্লজের আগে বসে, লেখো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের আগে বসে, তাহলে ওই অ্যাডভার্ব ক্লজের পরে একটি কমা বসবে। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের আগে বসে, তাহলে ওই অ্যাডভার্ব ক্লজের পরে একটি কমা বসবে। কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজের
কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজের, সরি, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের আগে বসে, তাহলে ওই অ্যাডভার্ব ক্লজের পরে একটি কমা বসবে। ওই অ্যাডভার্ব ক্লজের পরে একটি কমা বসবে। ওকে, এক্সাম্পল লেখো। যেমন আমি যদি লিখি প্রোভাইডেড, provided you support me, I will help you। এই যে provided you support me, এটা অ্যাডভার্ব ক্লজ। এখানে provided মানে হচ্ছে if, provided মানে কি if, provided you support me I will help you, হ্যাঁ, তাহলে if you support me I will help you। সো provided কথাটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, তাহলে অ্যাডভার্ব ক্লজ provided দ্বারা শুরু হয়, ঠিক আছে। তাহলে provided you support me এটা একটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ যদি কমপ্লেক্স সেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব ক্লজ বসে, তাহলে অ্যাডভার্ব ক্লজটা লেখার পর একটা কমা দিয়ে তারপর মেইন ক্লজটা লিখতে হবে, ঠিক আছে। আর যদি অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের পরে বসে তাহলে কমা দেওয়া লাগবে না। অ্যাডভার্ব ক্লজ যদি মেইন ক্লজের পরে বসে তাহলে কমা দেওয়া লাগবে না। আর যদি অ্যাডভার্ব ক্লজ মেইন ক্লজের আগে বসে তাহলে কমাটা দিবা, হ্যাঁ। বিফোর বিফোর ইউ ম্যারি, be sure of be sure of a house wire into terry। এই যে বিফোর ইউ ম্যারি এটা একটা অ্যাডভার্ব ক্লজ। সো বিফোর ইউ ম্যারি এটা একটা অ্যাডভার্ব ক্লজ, অতএব আমি অ্যাডভার্ব ক্লজটা আগে লিখলাম, তারপর কমা দিয়ে তারপরে মেইন ক্লজটা লিখলাম। তাহলে বিয়ে করতে করি আর ঘর বাঁধতে লাগে দড়ি। তো বিফোর ইউ ম্যারি বি শিওর অফ এ হাউস হোয়ার ইনটু টেরি। তাহলে বিয়ে করতে লাগবে কি করি মানে টাকা, আর ঘর বাঁধতে লাগে দড়ি, হ্যাঁ, ঠিক আছে। আহ আমরা মনে হয় এই ক্লাসের বাকি অংশ আমার মনে হয় আমি নেক্সট ক্লাসে 4 তারিখে নিতে চাই, হ্যাঁ, ঠিক আছে। এই ক্লাসের বাকি অংশটা 4 তারিখে নেব। ঈদের আগে তোমার সাথে আমার আরো 3 দিন মিনিমাম ক্লাস হবে, 3 থেকে 4 দিন ক্লাস আছে। আমি 14 তারিখ পর্যন্ত ক্লাসগুলো নেব, হ্যাঁ, 14 তারিখ পর্যন্ত আমি ক্লাসগুলো নেব। সম্ভবত 11, 12, 13, 14 একটানা ক্লাস নেব। আর 4 তারিখে নেব। এরপরে হয়তো আরেকদিন নিতে পারি, ঠিক আছে। এরপরে ঈদের পরে আবার আমি 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, 23 তারিখ পর্যন্ত একটানা ক্লাস নেবো, হ্যাঁ। এই কয়েকদিন তোমাদের সাথে ক্লাস আছে, মোটামুটি আমার অংশটা আমি শেষ করে দেবো, হ্যাঁ? আজকে কি আমি এই অংশটা শেষ করে আজকে মনে হয় এখানে থামিয়ে দিই, হ্যাঁ। তো তো অনেকে মনে হচ্ছে খুব টায়ার্ড আছো, হ্যাঁ। আমি কি আজকের এই অংশটা আজকে এখানে শেষ করে পরে যাব, হ্যাঁ। কমপ্লেক্স আর কিছু বলছে, মানে কেউ চাচ্ছে কন্টিনিউ করবো নাকি শেষ করব? আচ্ছা, তাহলে আমি আজকে এখানে শেষ করে দিই। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা পরের অংশ শেষ করবো। কমপ্লেক্স সেন্সটা শেষ হয় নাই, কমপ্লেক্স সেন্সের আসল অংশটা রয়ে গেছে, যে অ্যাডজেক্টিভ ক্লজে কমার ব্যবহারটা এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ ক্লজে কমার ব্যবহার আর পাংচুয়েশন মার্ক, তারপর আমরা জয়েনিং সেন্টেন্স, হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা পরে যেতে শুরু করবো, ঠিক আছে। আজকে তাহলে এখানে শেষ করলাম, হ্যাঁ। তোমাদের আজকে আমার এই প্রিমিয়ার বকলের বইটা চলে আসছে, হ্যাঁ। প্রিমিয়ার বকলের বইটা আজকে চলে আসছে বাজারে। এই বইটা তোমাদের প্রত্যেকের কাছে থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এখানে আমি স্টামাক দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে স্টামাক দেওয়া আছে। এবং আমার 500 ওয়ার্ডের মধ্যে স্টামাক দেওয়া আছে, এবং বাক্য বাক্য দেওয়া আছে, প্রতিটা ওয়ার্ডের একটা করে বাক্য দেওয়া আছে। এটা ছাড়াও অন্যান্য সব জায়গায় যেখানে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট এখানে স্টামাক দিয়ে রাখছি, হ্যাঁ? শুধু শুধু স্টামাক দেওয়া শব্দগুলো পড়বা এই বই থেকে। এই বই থেকে শুধু স্টামাক দেওয়া শব্দগুলো পড়বে, এটাই তোমার কাজ, ঠিক আছে। আজকে এইটুকুই তোমাদের জন্য ইয়ে রইলো। প্রিমিয়ার বকলির, যেহেতু বকলির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এই বইটা তোমাদের সংগ্রহে রাখার জন্য পরামর্শ রইলো, হ্যাঁ। শেষ করতে
Thank you, everyone. আর কেউ কিছু বলবে? কেউ কিছু বলতে চাও? একটু কেউ কিছু বলতে চাও বলো, কেউ কিছু বলতে চাইলে। জি, আপনি চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার আগের এডিশন হবে না? বুঝি নাই। স্যার আগের ভোকাবুলারি বইটা edition- আগের। হ্যাঁ, আগের এডিশন থাকলে কেন দরকার নাই, যাদের আগের এডিশন নাই তারা অবশ্যই কিনে নেওয়ার পরামর্শ রইল। ঠিক আছে, এই বইটা স্যার কোথায় পাবো? বইটা পাবে, বইটা তো যে কোনো লাইব্রেরিতে পাবে, যে কোনো লাইব্রেরিতে পারবে, অথবা নাজমুলের সাথে যোগাযোগ করো, এ করবে। স্যার স্যার আমরা বইটার প্রাইস কত? প্রাইসটা যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। স্যার বইটার প্রাইসটা একটু ও, বলতেন যদি। বইয়ের প্রাইস হচ্ছে তোমার এখানে তোমার ঢাকার বাইরে হলে একটু হচ্ছে 290 বা 300 মধ্যে পড়তে পারে, আর বেশি যেতে পারে, কুরিয়ার চার্জ সহকারে বেশি যাবে। আর ঢাকার মধ্যে হলে তুমি 280-90 মধ্যে কিনতে পারবে। হ্যাঁ স্যার আমরা শীটগুলো কবে পাবো? হ্যাঁ, এটা পেয়ে যাবে, এটা যা খুব ইয়ে চলতেছে, 6 থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাবে, ঈদের আগে ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, শীটগুলো আরো খুব অনেক বেশি মডিফাই করা হচ্ছে, তো কারেকশন করা হচ্ছে, মানে এই জন্য একটু লাগছে আর কি। হ্যাঁ, ঈদের আগে ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। কমপ্লেক্স সেন্টেন্সের যে অ্যাডভার্ব ক্লজ ওইটা বুঝবো কি করে? আচ্ছা, অ্যাডভার্ব ক্লজটা বুঝবা কি হবে? হ্যাঁ? এটা চাচ্ছ নাকি? তো লেখো, এটা পয়েন্টটা লিখে রাখো, আমি দিয়ে দিই। জি স্যার। আচ্ছা, অ্যাডভার্ব ক্লজটা চিনবা কি হবে নাকি? তো লেখো। হ্যাঁ, তো লেখো, যে ক্লোজে লেখো সাবঅর্ডিনেট, যে সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এস, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, ইন কেস, while, whereas, after, before, last, as soon as, long as far as, so that। স্যার এগুলো একবার লেখা হলো না স্যার? আরেকবার লেখো, in that, now that, provided, supposing, by the time, then। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কনজাংশন গুলোর যে কোনো একটি থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি অ্যাডভার্ব ক্লজ হবে। এই কনজাংশন গুলোর যে কোনো একটি কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই অ্যাডভার্ব ক্লজ হবে। সহজ করে দিলাম। হ্যাঁ, তাহলে এই কনজাংশন গুলোর যে কোনো একটি কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকলে ওই সাবঅর্ডিনেট ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে একদম সহজ হয়ে গেল। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই টপিকের বাইরে স্যার ওই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে স্যার যখন অবজেক্টটা অ্যাড হয় তখন স্যার হুম, মাঝে মাঝে বের করতে একটু অসুবিধা হয় স্যার, একটু শর্টে বলতেন। এটা পরে শিখবো। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে ভার্বের পরে কি অথবা কাকে বসে প্রস্তাব করলে অবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে। অবজেক্ট হচ্ছে ভার্বের পরে কি অথবা কাকে দ্বারা প্রস্তাব করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এটা এটা আমরা পরবর্তীতে আসবে, পরবর্তী ধাপে আসবে। হ্যাঁ, সেন্টেন্স স্ট্রাকচার যখন আমরা তৈরি করবো না তখন আসবে। ঠিক আছে, আপাতত ক্লজের সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজটা চেনার জন্য একটু এর চিহ্ন। হ্যাঁ, ঠিক আছে। ওই স্ট্রাকচার গুলো ধাপে ধাপে পরবর্তীতে আসবে।
আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা আগে শেষ করি, এই প্রসঙ্গটা রাখো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে এই কনজাংশন, এগুলোকে বলা হয় কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর যে কোনো একটি কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকলে ওই ক্লজটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? আর অ্যাডভার্ব ক্লজ যখন মেইন ক্লজের আগে বসে, তখন ওই অ্যাডভার্ব ক্লজের পর একটা কমা দিয়ে তখন মেইন ক্লজটা লিখতে হবে। ঠিক আছে? এটাই কথা। সবার কাছে ক্লিয়ার তো নাকি? জি স্যার। ও, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটার বাকি অংশ শেষ করবো। হ্যাঁ, ওকে, আজকে এই ওকে স্যার। পর্যন্তই। দেন না, THAN হবে, দেন, THAN, ইয়েন না, এটা বানানো হচ্ছে THAN। ঠিক আছে? হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। ওকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার। ঠিক আছে। আমরা পরের ক্লাসে এটা ইয়ে করে দেবো, জয়েনিং সেন্টেন্সের পরে আমরা মোটামুটি আমাদের ইয়ে শুরু হয়ে যাবে। ক্লাসগুলো রেগুলার করার জন্য পরামর্শ রইলো। আশা করছি অনেক গ্যাপ ধরতে পারবে। হ্যাঁ। ওকে স্যার। জি স্যার।